জ্ঞানদীপ কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আমরা আদরণী গল্পের চতুর্থ পরিচ্ছেদ থেকে আলোচনা করব। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা। তাহলে দেখো আমরা কি দেখলাম, মোক্তার মহাশয়ের অনেক বয়স হয়েছে, জেলা কোর্টে নতুন নিয়ম হয়েছে, সেখানে শিক্ষিত মুক্তারে জেলা কোর্ট ভরে গিয়েছে। শিথিল নিয়মের ব্যবসায়ীর আর কোনো কদর নাই, তাই মোক্তার মহাশয়ের আয় কমতে থাকে। প্রথম দিকে যে পরিমাণ উপার্জন হতো এখন তাহার অর্ধেকও হয় না বললেই চলে, অথচ তার ব্যয় প্রতি বছর বেড়েই চলেছে। তার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, শুধুমাত্র বংশবৃদ্ধিই করে, তারা কর্ম করার যোগ্য নয়। কনিষ্ঠ পুত্রটি অর্থাৎ ছোট পুত্রটি কলকাতায় পড়ছে, সেই একমাত্র ভরসা। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া মুখোপাধ্যায় পাগড়ি বাঁধিতেন। সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। ছোকরা মোক্তারগণ অর্থাৎ কম বয়সী মোক্তারগণ, যাদেরকে একটা সময় জয়রাম মুখোপাধ্যায় উলঙ্গ অবস্থায় খেলা করতে দেখেছেন, তারা এখন মুখোপাধ্যায় পাগড়ি পরেছেন। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। জয়রাম মুখোপাধ্যায়কে প্রথম দিকে হাকিমগণরা যথেষ্ট শ্রদ্ধা করতেন, কিন্তু এখনকার যে সমস্ত হাকিমগণ বিচারকগণ আছেন, তারা কিন্তু সেই শ্রদ্ধা চোখে দেখেন না। ইহাতে যেন বিশ্বাস যে ইংরেজি জানেন না সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তাই জয়রাম মুক্তার মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন তার কর্ম থেকে বিরত নেওয়া এখন প্রয়োজন। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বছর হইল, চিরকালে কি খাটিবেন? জয়রাম মুখোপাধ্যায়ের বয়স প্রায় 60 বছর। তাই তিনি নিজেকে প্রশ্ন করছেন তিনি কি চিরকালই কর্ম করবেন? বিশ্রামের সময় কি হয় নাই? তার কি এখনো বিশ্রামের সময় হয়নি? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজি কালি করিয়া আরো 1 বৎসর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। এমন সময় দায়রায় একটা খুনি মোকদ্দমা উপস্থিত হয়। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার নিযুক্ত করিল। একজন নতুন ইংরাজ জজ আসিয়াছেন, একজন নতুন ইংরেজ জজ এসেছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। কতদিন? 3 দিন যাবৎ। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসেসার মহাদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসেসারগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া
মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এ উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহেন, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। অর্থাৎ জয়রাম মুক্তার যেভাবে মোকদ্দমায় কথাবার্তা বলেছেন, তাতে জজ সাহেব মুগ্ধ হয়েছেন। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হন। অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের এই যে শেষ বয়সে কোনো জজ তার যে প্রশংসা করতে পারে, সে কখনো আশা করেনি। তাই সে মুগ্ধ হয়ে গেছে এবং জজ সাহেবকে আশীর্বাদ করেছে বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। এরপর তিনি আর কখনো কাছারি যাননি। পঞ্চম পরিচ্ছেদ। ব্যবসায়ী ছাড়িয়া কাইক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। জয়রাম মুখোপাধ্যায় ব্যবসা ছেড়ে কাইক্লেশ অর্থাৎ দুঃখ কষ্টে সংসার চলতে লাগে। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। তিনি যে পরিমাণ তার যে ব্যয়, সংসার যে খরচ কমাবেন ভেবেছিলেন, সেটা অনেক চেষ্টাতেও হয় না। সুদের সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানে বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতে লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বল না, তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কথা চলে না। জয়রাম মুক্তারকে তার পাড়ার প্রতিবেশী যে মানুষ হাতিটাকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দেয়, তখন মুক্তার মহাশয় একটু রেগে গিয়ে ব্যঙ্গ করে বলে, তার চেয়ে বলো না ছেলে পিলে নাতি নাতনিকে বিক্রি করে ফেলি, ওদেরকে খাওয়াতে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তাই এই কথার পরে জয়রাম মুখোপাধ্যায়ের পাড়ার প্রতিবেশী মানুষেরা আর কোনো কথা বলতে পারে না। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিৎ অর্থাগম হইতে পারে। কিঞ্চিৎ মানে সামান্য অর্থ উপার্জন হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মানে বিজ্ঞাপনটি একটা তৈরি করলেন। মুসাবিদা বলতে খসড়া একটা মানে একটা কাগজে লিখলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। নাম্নী বলতে আদরণী নামে হস্তিনী মানে মাদি হাতি ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতিরোজ 3 টাকা মাত্র, মানে প্রতিদিন 3 টাকা। হস্তিনী খোরাকি 1 টাকা, মাহুতের খোরাকি 8 আনা, একুনে 4 টাকা 8 আনা ধার্য হইয়াছে। একুনে বলতে এই মতো, অর্থাৎ আহ, হস্তিনীর হচ্ছে আহ, ভাড়া হচ্ছে 3 টাকা, খোরাকির জন্য 1 টাকা, মাহুতের 8 আনা, অর্থাৎ এই মোট বা এই মতো 4 টাকা 8 আনা ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথি পার্শ্বস্থ বৃক্ষাকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। এই বিজ্ঞাপনটি ছাপানোর পরে শহরের প্রত্যেকটা ল্যাম্পপোস্টে, তারপর আশেপাশের যে বৃক্ষ কাণ্ড আছে এবং অন্যান্য স্থানে
সেটাকে লাগিয়ে দেওয়া হলো। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায় জ্যেষ্ঠ পৌত্রীটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5 থেকে 7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল, মানে সামান্য আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজবধূ উভয় অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। অন্তঃসত্ত্বা বলতে এখানে সন্তান সম্ভবা। এদিকে জ্যেষ্ঠ পুত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। দ্বাদশ বর্ষে শব্দের অর্থ 12 বছর, মানে 12 বছরে পড়েছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। অর্থাৎ সে অনেকটা বড় হয়ে উঠেছে, তাই তার বিবাহ দিতে হবে। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। যদি ঘর বর মনের মতন হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, অর্থাৎ কল্যাণীর পিতা একেবারে তার বিবাহ সম্পর্কে উদাসীন। সে নেশাভাং করিয়া, তাস পাশা খেলিয়া, ফ্লুট বাজাইয়া, ফ্লুট বলতে এক ধরনের বাঁশি, বেড়াইতেছে। যত দায় এই 60 বছরের বুড়ারই ঘাড়ে। অর্থাৎ যত কাজ এই জয়রাম মুখোপাধ্যায়েরই কাঁধে। অবশেষে একই স্থানে বিবাহের স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে, খাইবার পরিবার সংস্থানও আছে। অর্থাৎ শেষে কল্যাণীর বিয়ে স্থির হয়। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়ে, তাদের খাওয়ার পড়ার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলেই বিবাহটি হয়। তারা 2000 টাকা চায় এবং আহ, নিজেদের খরচ 500 টাকা, অর্থাৎ 2500 টাকা হলেই এই বিবাহটা সম্পন্ন হবে। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতিনীরা রহিয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিএ পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। তার একটা সময়ে তার কনিষ্ঠ পুত্রটি তার ভরসার একমাত্র কারণ ছিল, সেই পুত্রটিও বিএ পরীক্ষায় ফেল করেছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জ মশাই, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। তাই তার আশেপাশের বন্ধুরা তাকে পরামর্শ দেয় হাতিটাকে বিক্রি করে ফেলার, হাতিটা বিক্রি করে নাতনির বিবাহ দিতে বলার। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। কখন? চৈত্র সংক্রান্তিতে। কোথায়? বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। সেই বামুনহাটের মেলায় গরু বাছুর, ঘোড়া, হাতি, উট ইত্যাদি বিক্রির জন্য আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় তার হাতিটাকে বিক্রি করতে চায় না। বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়ে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায় হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্টও দেবে না, এমন লোককে বিক্রি করবেন। জয়রাম মুখোপাধ্যায়ের বন্ধুরা জয়রাম মুখোপাধ্যায়কে অনেক বোঝানোর চেষ্টা করে। জয়রাম মুখোপাধ্যায়ের কাছে হাতিটা ছিল তার মেয়ের মতো, তাই তাকে যুক্তি দেয়, পাল্টা যুক্তি দেয়। একজন মেয়েকে যেমন চিরদিন ঘরে রাখা যায় না, মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুরবাড়ি চলে যায়, তাই এই পোষা জানোয়ারটাকেও বিক্রি করে দেওয়াই ভালো।
তবে তারা এও যুক্তি দিয়েছে যে মানুষটা এই আদরিণীকে বেশ একটু আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, সেই মানুষকে বিক্রি করতে। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি ২-৫০০ টাকা কমও হয় সেও স্বীকার। সবার কথা শুনে জয়রাম মুখোপাধ্যায় হাতিটাকে বিক্রি করতে চায়। তার জন্য হাতিটাকে মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। তাতে বিক্রি হওয়ার সময় যদি ২-৫০০ টাকা কম হয় তাও তিনি বিক্রি করে দেবেন। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় ১৫ দিন পূর্বে আরম্ভ হয়। তবে শেষের ৪-৫ দিনই জমজমাট বেশি। সংক্রান্তির ১ সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহাত্ম্য যাইবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। যাত্রাদিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। প্রত্যুষে শব্দের অর্থ ভোরবেলা। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানের হস্তির কাছে দাঁড়াইয়া। যাবার পূর্বে হস্তি ভোজন করিতেছে, অর্থাৎ খাবার খাচ্ছে। বাটির মেয়েরা অর্থাৎ বাড়ির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে হাতির কাছে দাঁড়িয়ে। খড়ম পাই দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন ২ টাকা রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। কত টাকা রসগোল্লা? ২ টাকার রসগোল্লা। ২ টাকার রসগোল্লা। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে, মানে নিজের হাতে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে আদর করতে করতে বলে ওঠে, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। অর্থাৎ মানে কোনো একটা মানুষের সঙ্গে যখন একটা পোষ্য প্রাণীর একটা একাত্মতা হয়ে যায়, একটা যখন ভালোবাসা জন্মে যায়, একটা মায়া জন্মে যায়, সেই মায়াটা না অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। জয়রাম মুখোপাধ্যায়ের ঠিক সেইরূপ। আদরণী নামের হাতির সঙ্গে তার ঠিক সেইরূপ মায়া। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো।